আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ইংলিশ লেকচার ক্লাস 2-তে। আজকের টপিক আই হোপ ইউ অল নো। আমাদের নাউনের যেহেতু আলোচনা হয়ে গেছে, সো তারপরের আমাদের যে আলোচনা সেটি হচ্ছে ডিটারমিনার। নাউনের সাথে রিলেটেড টপিক, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই। সো ডিটারমিনার যদি ভালো মতন আপনারা বোঝেন তাইলে আপনাদের জন্য অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউন দুটোই আপনাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আম, প্রথমেই আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্লাস টেস্ট প্রোভাইড করছি। সেটা হচ্ছে, আমি আসলে আপনাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিলাম, আপনারা উত্তর দিয়ে দিলেন। আমি একটু সেভাবে না করে ইনস্ট্যান্ট এক্সামটা আপনাদের থেকে নিতে চাচ্ছি। আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা আপনাদের খাতায়, আই হোপ আপনারা সবাই খাতা কলম নিয়ে বসছেন, সো এই প্রশ্নগুলোর উত্তর আপনারা সবাই বলতে বলতে লিখে নেবেন। আমি সময় কিন্তু বেশি দিব না। আপনাদের মেইন পরীক্ষা যেরকম আপনারা 33 সেকেন্ড বা 36 সেকেন্ড সময় পাবেন, ঠিক সেরকম এখানে প্রতিটা প্রশ্ন আপনারা সময় পাবেন। আমি আমি সময় অতটুকু দিব না, আমি দিব মাত্র 20 সেকেন্ড সময়। 20 সেকেন্ডে আপনারা উত্তরটা আপনাদের স্ক্রিপ্টে বা খাতায় আপনারা লিখবেন। ওকে, সো এটার উত্তর আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখেন, দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাডমিট। এই অ্যাডমিটের উত্তরটা হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিটেন্স, অ্যাডমিটিং, অ্যাডমিট এগুলোর কোনোটাই হবে না, এটা হবে অ্যাডমিশন। এরপরে যে প্রশ্ন সেটা আপনারা একটু দেখবেন। প্রশ্নটা হচ্ছে উইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড পুয়ার। আপনারা জানেন পুয়ার শব্দের অর্থ কি, সো এটার নাউন ফর্মটা কি, এটা আমি গত ক্লাসে বলেছিলাম। সো এই উত্তরটা আপনারা যারা জানেন আপনারা আপনার খাতায় লিখবেন। আর সম্ভব হলে আপনারা চ্যাটের মধ্যে আমাকে জানাতে পারেন। যদি আপনারা চ্যাটের মধ্যে আমাকে জানান তাহলে আমি সেটা দেখতে পাবো। সো এরপরে আমরা সে অনুযায়ী আমাদের যে ব্যাখ্যা, ব্যাখ্যাটা আমি একদম লাস্টে বলবো আপনাদেরকে, কেমন? সো আপনারা যারা আমাকে উত্তর করবেন তারা কাইন্ডলি একটু এখানে লিখেন। আমি একমাত্র একজনেরই, ফারহাতুল জিনান, তার উত্তর পেয়েছি, আর কারো আসলে উত্তর পাইনি। এবং সাজ্জাদ হোসেন দুজনের উত্তর পেয়েছি। আপনারা দুজনের উত্তর সেম দিয়েছেন, 2A। আর বাকিরা এখন উত্তর দিতে পারেনি। 20 সেকেন্ডস ওভার। সো পুয়ার শব্দের নাউন ফর্ম হচ্ছে পভার্টি। ওকে, পুয়ার মানে হচ্ছে দরিদ্র, আর দারিদ্র কিংবা দরিদ্রতা এটা হচ্ছে তার নাউন ফর্ম। এবং একটা বাংলা প্রশ্ন আপনাদেরকে বলে দেই, বাংলা বিষয়ে এই গরিব বা দরিদ্র শব্দের নাউন ফর্ম বা বিশেষ্য রূপ কি, এটা অনেক সময় পরীক্ষায় বাংলায় আসে। তো একই সঙ্গে সেই উত্তরটাও দিয়ে দেয়। দরিদ্র শব্দটি হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ, এটার বাংলাতে নাউন ফর্ম হচ্ছে বা বিশেষ্য রূপ হচ্ছে দরিদ্রতা। তা আমরা অনেকে ভুলে দারিদ্রতা ব্যবহার করি, দারিদ্রতা এটা সঠিক নয়। এটা হচ্ছে হয় দরিদ্রতা হবে, না হলে দারিদ্র, মানে জফলা দিয়ে লাস্টে হয় আর কি। এরপর আমরা 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে আহ, আচ্ছা, 2 নম্বরের উত্তরটা তো পেয়েছেন এ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্রং। স্ট্রং শব্দের নাউন ফর্ম। এটাও আমি আপনাদেরকে কোয়েশ্চেন, এই এটার উত্তর দিয়েছিলাম ক্লাসে। গত ক্লাস আপনারা যখন করেছিলেন সেখানে আপনারা এটার উত্তর পেয়েছিলেন, স্ট্রং শব্দের নাউন ফর্মটা আসলে কি হবে। সো সেখানে যে উত্তরটা পেয়েছিলেন যাদের মনে আছে তারা নিশ্চয়ই এটা পারবেন। আমি 3 জন, 4 জন, 5 জনের উত্তর পাচ্ছি। আপনারা সবাই এটা উত্তর সঠিক দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। স্ট্রং শব্দের নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ। এবং একইভাবে এরকম আরো অনেক ওয়ার্ড আছে, যেমন ওয়াইড, প্রশস্ত। এই ওয়াইড শব্দের নাউন ফর্ম কিন্তু উইথ। এরকম অনেক টিএইচ দিয়ে এরকম আরো অনেক শব্দ আপনারা পাবেন। এরপরের প্রশ্ন হচ্ছে দ্য নাউন ফর্ম অফ এক্সপ্যান্ড ইজ। এটা কি হবে আপনারা নিশ্চয় জানেন। এটাও কিন্তু মোটামুটি সহজ আছে। এক্সপ্যান্ড শব্দের নাউন ফর্ম এক্সপানশন, এক্সপান্সিভ, এক্সপ্যান্ডিং, অর দ্য লাস্ট অপশন যেটা আছে সেটা হবে কিনা এক্সপান্ড, যেমন আছে তেমন থাকবে কিনা। সো এখানে আপনারা উত্তর যারা দিয়েছেন, সাজ্জাদ হোসেন, সাইদুল্লাহ, ফারহাতুল জিনান, জুনাইদ এবং সর্বশেষ কাশেম রেজা, আপনাদের সবারই উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। আপনারা এক্সপানশনটাই বলেছেন, এন্ড দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট উইচ ওয়ান ইজ আ কালেকটিভ নাউন। কোনটা কালেকটিভ নাউন? এখানে আমরা পাচ্ছি আর্মি, অনেস্টি, টিচার অ্যান্ড আয়রন। এটা আপনারা 1 সেকেন্ডে উত্তর দিতে পারবেন, তাই না? এটার জন্য আসলে কি খুব বেশি সময় নেওয়ার দরকার আছে? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আপনার উত্তর দেওয়া স্টার্ট করেছেন। প্রথম উত্তরটা দিয়েছেন সম্ভবত সাইদুল্লাহ নাকি, তারপরে হচ্ছে সাজ্জাদ এবং ফারহাতুল জিনান। আপনারা 3 জনের উত্তর সঠিক দিয়েছেন। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, আপনাদের 10 জন এখানে পার্টিসিপেন্ট, 9 জন আমি ছাড়া, তার মধ্যে আপনারা খুব অল্প 3-4 জনই আপনারা ইয়ে দিয়েছেন। ও ইসরাত জাহান, আচ্ছা আপনি কিছু একটা বলতে চাচ্ছেন। ওকে,
এখানে অবশ্য মিউট করার সুযোগ আমি রাখিনি। আপনারা দেখেন ওই দিক থেকে মিউট করা গেলে আপনি আমাকে বলতে পারেন আপনার যেটা কোয়েশ্চেন। আচ্ছা, আমি নিচ থেকে আপনারা আনমিউট করে দিচ্ছি। ওকে, আনমিউট করে দিলাম ইসরাত, আপনি বলেন। স্যার, আমার এখানে আসলে লিখার অপশনটাই আসতেছে না, যার কারণে আমি অ্যান্সার করতে পারতেছি না। আচ্ছা, মানে আপনি আপনার যে কিবোর্ডটা ফাংশন করতেছে না ফোনে? মনে হচ্ছে আমি চ্যাটে যখন ক্লিক করি লোডিং উঠে হ্যাঁ। এটা আবার চলে যাচ্ছে, চ্যাটে ক্লিক করলে লোডিং উঠে এটা আবার চলে ও যাচ্ছে, যার ও কারণে আমি ও অ্যান্সার করতে ওকে, পারতেছি না। দ্যাট ইজ আনফরচুনেট। তাহলে আমি শুধু আপনারটাই আপাতত আনমিউট করে রাখতেছি। মানে আপনি ফুল টাইম আনমিউট অবস্থায় ক্লাস করবেন, বাকিরা কেউ কাইন্ডলি আনমিউট না করে আপনারা চ্যাটে আনসার দিবেন। আপনার যেহেতু প্রবলেম এটা সলভ না হওয়া পর্যন্ত আপনি আপাতত আনমিউটে থাকবেন। আপনার ওই দিক থেকে কোনো ডিস্টারবেন্স বা সাউন্ড আসার সম্ভাবনা তো নেই, তাই না? ইসরাত, আপনার ওই দিক থেকে কোনো সাউন্ড, এক্সট্রা কোনো সাউন্ড তো আসবে না? মানে আপনি একটা কোয়াইট অ্যান্ড কাম অবস্থানে আছেন? যদি থাকেন তাহলে আপনি আনমিউট অবস্থায় থাকতে পারেন। চট করে আপনি উত্তরটা জাস্ট বলে দিবেন, ওকে? ওকে, সো নেক্সট ওয়ান ইজ, তাহলে কালেকটিভ নাউনের আমার যে উত্তরটা সেটা আপনারা সবাই হোপফুলি জানেন, আর্মি। এবং এটা মোটামুটি একটা কমন আনসার, আর্মিটা যে কালেকটিভ হয়। অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান ইজ কোয়েশ্চেন নাম্বার 6, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এখানে কিন্তু দুইটা নাউন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভার্চু আর একটা কাইন্ডনেস। সো কাইন্ডনেসটা কি, এটা তো সবাই জানেন, গত ক্লাসে আমি বলেছিলাম। একদম ইজি আনসার। সো 6, সাজ্জাদ হোসেন অ্যান্সার দিয়েছেন সি। তারপরে সাইদুল্লাহ আনসার দিয়েছেন, তাও সি। তারপরে কাশিম রেজা, আপনার উত্তরটাও সঠিক, সি দিয়েছেন আপনি। তারপরে আচ্ছা, আর কেউ কি উত্তর দিবেন? তাহলে সবাই তো সঠিক উত্তর দিয়েছেন। 6 সি। ওকে, কাশিম রাজা, আপনি লাস্ট অ্যান্সার করেছেন। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সঠিক উত্তর সি। তারপরে আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ সিলভার। সিলভারটা কেমন নাউন, এটা কিন্তু আপনারা একটু টেকনিক অ্যাপ্লাই করলে আপনারা পারবেন। ঠিক আছে, সো তাহলে আমরা একটু দেখবো এটা যারা উত্তর দিচ্ছেন। প্রথমেই উত্তর দিয়েছেন সাজ্জাদ, 7 এ। সাইদুল্লাহ এবং কাশিম রেজা তিনজনের উত্তর হচ্ছে সেম, আপনারা এই উত্তর করেছেন। শাহনাজ জাহান, ইয়েস, আপনার উত্তরটাও সেম এবং সবারই উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। এটা ম্যাটেরিয়াল নাউন হবে, কারণ মেটাল জাতীয় যা কিছু আছে, আয়রন, সিলভার, গোল্ড, কেমন, কপার, হ্যাঁ, ব্রোঞ্জ, এই টাইপের যেগুলো মেটাল আর কি, স্টিল। সো মেটালিক পদার্থগুলো নর্মালি আমরা একটা দুটো করে গণনা করতে যাই না, আমরা এগুলো সাধারণত মেজারমেন্ট করি বা ওয়েট নির্ধারণ করি, ওজন বা পরিমাপ করি আর কি, তাই এগুলো আনকাউন্টেবল। ওকে, সো এটা ম্যাটেরিয়াল নাউন হিসেবে আমরা চিহ্নিত করব। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, দ্য নাউন ফর্ম অফ চুজ। এই চুজ শব্দটা আপনারা জানেন, এটা তো একটা ভার্ব, তাই না? চুজ মানে কি, পছন্দ করা, মানে করা বোঝালেই তো এটা ভার্ব হয়। সো এটার নাউন ফর্ম কি হবে? প্রথম উত্তরটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে সম্ভবত সাইদুল্লাহ, রাইট? তারপরে সাজ্জাদ হোসেন, শাহনাজ জাহান। ওকে, আপনারা যারা খুব ইনস্ট্যান্ট আনসার করছেন, এটা খুব ভালো দিক যে আপনারা আসলে খুব ফাস্ট রেসপন্স করছেন। সো সবাই আসলে যতটুকু পারেন চেষ্টা করবেন একটু ফাস্ট অ্যান্সার করার জন্য। আম, তাহলে আমরা 4-5 জনের অ্যান্সার পাচ্ছি। সবাই আপনার আনসার দিয়েছেন এ। জামশেদ, থ্যাংক ইউ। সবারই আনসার হচ্ছে এ, সো এ ইজ দ্য রাইট আনসার। আপনাদের উত্তর সঠিক হয়েছে। চুজ শব্দের নাউন ফর্ম চয়েস। আচ্ছা, আরেকটা তথ্য আপনাদের দেই, চুজ শব্দটা যখন পাস্ট ফর্ম করা হয় তখন আপনারা কি করেন? চুজ, এটা তো অ্যাকচুয়ালি একটা ভার্বে বেস ফর্ম, তাই না? তো এটা বা প্রেজেন্ট ফর্ম আপনারা বলতে পারেন। তো এটা যখন পাস্ট ফর্ম হয় চুজ, আমরা তখন এই চুজ শব্দ থেকে আমরা আম, একটা ও আমরা রিডিউস করে দেই, তাই না? তখন আমরা কি করি? তখন আমরা সাধারণত চোজ, এভাবে আমরা শব্দটা লিখি, দেখেন আমি আপনাদের চ্যাটে এটা লিখে দিয়েছি।
চোজ, CHOSE। তো খেয়াল রাখবেন এই শব্দটা, এটা আমরা অনেকে ভুল উচ্চারণ করি, তাই আমি আজকে এটা একটু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনার প্রেজেন্ট ফর্ম হলে সেটার উচ্চারণ করবেন চুজ, আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে এটাকে চুজ বলবেন না, বলবেন চোজ। সো এই উচ্চারণটা আপনারা কখনো ভুলবেন না, চুজ। আর পাস্ট ফর্ম হলে কি হবে? চোজ। ওকে। আর পাস্ট পার্টিসিপল হলে হবে চোজেন। কিন্তু দুইটাই অনেকে চুজ বলে, এটা একটা বড় সমস্যা। আর নাউন ফর্মটা চয়েস। ওকে। নেক্সট ওয়ার্ড ইজ কোয়েশ্চেন নাম্বার 9। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান ডিউটি। এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, বাট চিন্তা করলে সহজ। দেখে আপনারা ট্রাই করেন তো তাহলে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান ডিউটি বলতেছে ছেলেদের মধ্যে প্রত্যেকেই দায়িত্ব পালন করেছে। তাহলে এখানে আমরা কি দিব? ওকে, কয়েকজন আপনারা ট্রাই করে যাচ্ছেন, দেখে আপনারা সঠিক উত্তর চেষ্টা করেন কি হতে পারে। 20-30 সেকেন্ড সময় নেন এটাতে প্রয়োজনে। ওকে, আপনাদের অনেকে উত্তর দিয়েছেন, এবার আমি একটু ব্যাখ্যাটা আপনাদেরকে বলি। মূলত যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট ইচ হয়, কেমন, এই ইচ দিয়ে চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। সো আপনারা সাইদুল্লাহ উত্তর দিয়েছেন, সাজ্জাদ উত্তর দিয়েছেন, শাহনাজ জাহান এবং মিজানুর, আপনাদের প্রত্যেকের উত্তর আসলে সেম ছিল, হিজ। ডেফিনেটলি আমরা হিজ দিতে পারি, তবে এখানে একটা ফ্যাক্ট আছে। আমরা ইচ অফ দ্য বয়েজ, এটা তো আসলে একটা সিঙ্গুলার সাবজেক্ট। ইচ মানে প্রত্যেকে, মানে একজন একজন করে বোঝায় আর কি। তো প্রত্যেককে বোঝাতে আমরা যখন আমরা ছেলে না মেয়ে এটা যখন আমরা বুঝতে পারবো না, তখন আমরা হিজ হার যদি থাকে, তখন আমরা হিজ হার না দিয়ে তখন আমরা দিব দেয়ার। কেমন? তো আরেকটা ব্যাপার হচ্ছে, প্রনাউন ব্যবহারের নিয়মের মধ্যে যখন আপনারা ট্যাগ কোয়েশ্চেন করেন, সেখানেও কিন্তু ইচ বয় এই ধরনের যখন আমরা ব্যবহারগুলো পাই, তখন আমরা প্লুরাল প্রনাউন ব্যবহার করি ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। সো এখানেও আপনাদের একটা ব্যাপার আছে ট্যাগ কোয়েশ্চেন করার। সো এটার সমাধান হলো, যদি আপনি ইচ দিয়ে যদি ছেলে মেয়ে যে কোনো একজনকে ডিফারেন্সিয়েট করতে পারেন, যেমন এখানে বলে দিয়েছে বয়েজ এর মধ্যে প্রত্যেকেই, তার মানে ছেলেকে এখানে কি করা যাচ্ছে, লোকেট মানে প্রপারলি আইডেন্টিফাই করা যাচ্ছে, ফলে আপনি এখানে হিজ দিতে পারেন। এখানে গার্লস যদি দেওয়া থাকতো তাহলে এটা হার হতো। বাট যদি এখানে ইচ অফ দ্যাম হতো, তখন এখানে আসলে হিসার তো আপনি ক্লিয়ার বুঝতে পারছেন না, তখন আপনার এখানে হিসার দেওয়ার সুযোগ ছিল না, তখন আপনাকে দেয়ার দিয়ে আনসার করতে হতো। সেই ধরনের টেকনিক্যাল পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। থ্যাংক ইউ, আপনাদের উত্তরটা ঠিক আছে, ইটস ফাইন। তারপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, সেটা হচ্ছে এভরিওয়ান। সাবজেক্ট যখন এভরিওয়ান হবে, তখন আমরা কি উত্তর দিব? এটা কিন্তু আপনারা সহজেই পারবেন। এভরিওয়ান থাকলে কি হয়, এটা ট্যাগ কোশ্চেনের একটা নিয়ম আছে, আপনারা সেই নিয়মের মতো করে এটা অ্যান্সার করতে পারেন। ওকে, সো এখানে আমরা কয়েকটা উত্তর কমেন্টে পেয়েছি। সাইদুল্লাহ, এখানে অবশ্য আপনারা দুই ধরনের উত্তর দিয়েছেন, তার মধ্যে সাজ্জাদ বি দিয়েছেন, সাইদুল্লাহ বি, ফরহাতুল জিনান এ দিয়েছেন। ওকে। আর আর কোনো অপশন? আচ্ছা, আরেকজন উত্তর দিয়েছেন জুনাইদ, আপনি বি দিয়েছেন উত্তর। সো এখানে কি উত্তর হবে আমরা একটু দেখে নিচ্ছি। আর বোধহয় কারো উত্তর দেওয়ার সম্ভাবনা নেই। সো আমি, আচ্ছা, আরেকজন উত্তর আমরা পেয়েছি আরেকজনের, সেটা হচ্ছে আপনারা দেয়ার উত্তর দিয়েছেন, মানে বি, মিজানুর। ওকে। সো আমরা আবার তাহলে দেখি, এখানে উত্তরটা হচ্ছে হিস। এটা কেন? আচ্ছা, এখানে আবার একটা ফ্যাক্ট বলি। ট্যাগ কোশ্চেনের মতো করে হলে, ওই যে আগে বলেছি ইচ, এভরি, কিংবা সাম বা সামওয়ান, সামবডি, এগুলোর ক্ষেত্রে আমরা দে বা দেয়ার বা প্লুরাল ফর্ম ইউজ করি। সো এখানে একটা সমস্যা হচ্ছে, এই ধরনের অপশনে অনেক সময় কাছাকাছি অপশন দেওয়া থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাছাকাছি অপশন দেওয়া থাকে।
সো এখানে আমরা কি করতে পারি এই এই সমস্ত ক্ষেত্রে? যখন আপনার এভরিওয়ান সেন্টেন্সের সাবজেক্ট হয়, এটা সত্য যে এভরিওয়ান দিয়ে আসলে আমরা সিঙ্গুলার মিন করি। এটা কিভাবে বুঝবেন? যেমন আমরা যখন ভার্ব নির্ণয় করি তখন আমরা ইচ, এভরি, আইদার, নাইদার এগুলো পরে যখন আমরা অফ ব্যবহার করি, কিংবা ইচ বয়, এভরি ওয়ান, এভরি বয় এভাবে ইউজ করি, তখন আমরা ভার্ব হিসেবে কিন্তু সিঙ্গুলার ইউজ করি। সেদিক থেকে চিন্তা করতে গেলে এভরি ওয়ান ইজ হ্যাপি, এভরিবডি ইজ কামিং, তখন আমরা সিঙ্গুলার যদি ইউজ করি তাহলে অবশ্যই আমার প্রোনাউনটা আসলে সিঙ্গুলার ফর্ম হওয়া উচিত। এভরি ওয়ান মাস্ট ডু হিজ ওয়ার্ক প্রপারলি। ওকে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে যে এভরি ওয়ানকে আসলে ছেলেকে বোঝাচ্ছে নাকি মেয়েকে বোঝাচ্ছে, এটা তো আসলে পরিষ্কার নেই। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? পরীক্ষার অপশন তো আসলে ব্যাখ্যা করার সুযোগ নাই। তো এই প্রশ্নের আরো কিছু ঝামেলা আছে, যেমন চাকরি নিয়োগ পরীক্ষা আর বেশিরভাগ বইতে এখানে কিছু দেখবেন হিজ দি আনসার, কিছু জায়গায় দেয়ার দি আনসার। এটারই আমি একটু অক্সফোর্ডে দেখলাম যে অক্সফোর্ড ডিকশনারি এবং অক্সফোর্ড বেসড যে গ্রামার বইগুলো সেগুলোতে কিছু জায়গায় ওরা দেয়ারকে কারেক্ট, কিছু জায়গায় ওরা বলেছে এখানে সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই ব্যবহার করা যায়। গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা মিনিং বা এটা অর্থগত দিক থেকে চিন্তা করতে গেলে আসলে দুটারই সুযোগ আছে। তো কিন্তু আমাদের এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা আমাদের যে গতানুগতিক যে অ্যান্সার আমাদের নেওয়া হয়, অর্থাৎ গতানুগতিক অ্যান্সার বলতে আপনাদের একটা তথ্য দেই। ইংলিশে এমন কতগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনার কিছু আমাদের গতানুগতিক গাইড বইয়ের উত্তরগুলাই পরীক্ষকরা অ্যাকসেপ্ট করে। আর কিছু প্রশ্ন যেগুলোতে আপনি হয়তো জানেন যে এটা তো আসলে একটা আপডেটেড একটা আনসার আছে, তো কিন্তু আপনি ওই আপডেটেড আনসারটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এরকম বেশ কিছু পয়েন্ট ইংলিশে আছে। তো এইটা আমি জাস্ট এখানে না, অন্য যখন গ্রামাটিক্যাল প্যাটার্ন সামনে আপনারা পাবেন, রাইট ফ্রম ভার্বস এবং হচ্ছে টেন্সের রিলেটেড বিভিন্ন আইটেমগুলোর ক্ষেত্রে, এটা তখন আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন আমার ক্লাসে। আই হোপ আপনারা এটা পেতে পারেন। তো এখন আমরা তাহলে এখন সমাধানটা কিভাবে এটা পেতে পারি? এক্ষেত্রে একটা সমাধান হচ্ছে, একটা সমাধানের উপায় হলো আপনি কোয়েশ্চেন যেগুলো আছে এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেডিশনাল আনসারটা আপনি ফলো করবেন। যেমন কিছু ক্ষেত্রে ট্রেডিশনাল আনসার আপনার বিপদ হতে পারে, কিছু ক্ষেত্রে ট্রেডিশনাল আনসার আপনার ফলো করা উচিত। এইরকম কয়েকটা ফাংশন আছে, এইরকম ইচ, অ্যাপ্রি, আইদার, নাইদার এই সমস্ত ডিটারমিনার বা প্রোনাউন রিলেটেড ফাংশনের মধ্যে এরকম মোটামুটি কিছু ফাংশন আপনারা পাবেন। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি তারপরও আপনাদের জন্য এখন যেটা ফাইনালি আপনাদের সবচেয়ে বেস্ট আনসার যেটা হয়, অর্থাৎ এখানে যদি ট্রেডিশনাল আনসার হিসেব করেন তাহলে এখানে হিজ অথবা হার, এভরি ওয়ানের পরে বা এভরি বডির পরে মানে হিজ হার, এটা হচ্ছে ট্রেডিশনাল আনসার। আর আপনি যদি মডার্ন ইংলিশ যদি চিন্তা করেন, বা মডার্ন ইংলিশ বলতে এরকম না, আপনি যদি ব্রিটিশ গ্রামার যদি চিন্তা করেন তাহলে সেখানে দেয়ার অপশনটাও কিন্তু কারেক্ট আনসার। বিশেষ করে একজন আপনারা এখানে অলরেডি কমেন্টে এটা বলেছেন, আমি আগেও বলেছি টেক কোশ্চেনের ক্ষেত্রে আমরা এই সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেই ব্যবহার করি। সো সেদিক থেকে চিন্তা করতে গেলে এখানে দেই ব্যবহার করাটা বা দেয়ার ব্যবহার করাটা এটা যৌক্তিক। যাই হোক, এখন আপনারা পরীক্ষার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপাতত এতটুকু মনে রাখবেন: ইচ, এভরি, তারপরে হচ্ছে এভরি বডি, এভরি ওয়ান, তারপরে হচ্ছে আপনার সামবডি, সামওয়ান। এগুলো ট্যাগ কোশ্চেন ছাড়া নর্মালি যদি আপনি ইউজ করেন তাহলে ট্রেডিশনাল আনসার হিসেবে আপনারা সিঙ্গুলার দেওয়ার চেষ্টা করবেন। আর যদি অপশনে যদি সিঙ্গুলার অপশন যদি আপনি না পান, হিজ হার যদি না পান, তখন আপনারা দেয়ার উত্তরটাও দিতে পারেন, সেটা সঠিক। যদি হিজ হার পান তাহলে ওইটাই ফার্স্ট আনসার হিসেবে অ্যাপ্লাই করবেন। আর যদি ট্যাগ কোশ্চেন করতে যান তাহলে ট্যাগ কোশ্চেনের মধ্যে আপনারা যে প্লুরাল ফর্মের উত্তরটা এতদিন করে আসছেন ওইটা বরাবর মেনটেন করবেন। সো আপাতত এই হচ্ছে আপনাদের কনফিউশনের সলিউশন। এটা সবাই একটু মনে রাখবেন। আর কারো যদি এরপর প্রশ্ন থাকে একটু আমাকে জানাবেন। ওকে, এবার আমরা একটু দ্রুত আগাবো। দ্য কমিটি হ্যাজ গিভেন, আপনারা জানেন এখানে কমিটিটা কেমন নাউন, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা কিভাবে প্রোনাউন নির্ণয় করি?
এটা যারা জানেন না তাদেরকে আমি ব্যাখ্যা দিচ্ছি, বাট আপনারা আগে যদি জানেন তাহলে উত্তরটা আমাকে দিয়ে দেন। এটার জন্য সময় হচ্ছে শুধু 10 সেকেন্ড, কারণ এটা একদম সহজ উত্তর। 10 সেকেন্ডের মধ্যে যারা পারেন উত্তর দেবেন। প্রথম উত্তরটা আমি পেয়েছি সাজ্জাদ হোসেন, আপনি দিয়েছেন এ। ফারহাতুল জিনান, আপনার উত্তরটাও হচ্ছে এ। সাইদুল্লাহ, আপনি উত্তর দিয়েছেন বি। ওকে। তারপরে আর বাকি আর কেউ কি উত্তর দিবেন? আপনাদের সময় শেষ। যদি কেউ উত্তর না দেন তাহলে আমি উত্তরটা ব্যাখ্যা সহ বলে দিই। ওকে। ওকে। কারো যেহেতু উত্তর পাচ্ছি না, আমি তাহলে এখন আহ, ইয়ে করে নিচ্ছি। একটা নিয়ম মনে রাখবেন সবাই, সেটা হচ্ছে কালেকটিভ নাউন যদি কখনো সিঙ্গুলার হিসেবে, মানে সাবজেক্ট হিসেবে আসে, ওইটা সাধারণত সিঙ্গুলার, এটা মাথায় রাখবেন। সুতরাং কালেকটিভ নাউনের ভার্বও সিঙ্গুলার, প্রোনাউনটাও হবে সিঙ্গুলার। এই জন্য দ্য কমিটি, যেহেতু কমিটি মানে এটা যে কোনো কালেকটিভ নাউনের পরিবর্তে সাধারণত আমরা আহ, ব্যবহার করি হচ্ছে মানে নর্মালি সিঙ্গুলার। আর যদি একটা ক্ষেত্রে প্লুরাল কখন হয় শোনেন, যদি কালেকটিভ নাউনের মধ্যে মতভেদ দেখা যায়, কালেকটিভ নাউন ওটাতে যদি তার সদস্যরা যদি বিভক্ত হয়ে পড়ে, তার সদস্যরা যদি একমত হতে না পারে, তখন সেক্ষেত্রে প্লুরাল ইউজ করবেন। যেমন ধরেন বললো যে কমিটি একটা সিঙ্গেল মতামত দিয়েছে এই ব্যাপারে, তার মানে এটা হচ্ছে কি আপনার সিঙ্গুলার, অর্থাৎ তাদের মধ্যে ঐক্য আছে, একতা আছে। আর যদি বলে কমিটি তাদের মতামতের ক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে, তাদের কর্মকাণ্ডের মধ্যে তারা আহ দ্বৈরথে পড়ে গেছে, বা তাদের মতামতের ক্ষেত্রে তারা একটু কনফিউশনে পড়ে গেছে, বা একমত হতে পারছে না, হ্যাঁ, বা তাদের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ধরনের যদি ফাংশন দেখা যায় যেখানে যে কোনো কালেকটিভ নাউনের মধ্যে যদি মানে একমত না থাকে, তখন সেক্ষেত্রে সেটা হচ্ছে প্লুরাল। আর যদি তারা একমত থাকে, সবাই যদি ঐক্যের মধ্যে থাকে, ইউনাইটেড যদি থাকে, তখন সেটা সিঙ্গুলার দিয়ে করতে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেসিক রুলসটা। তো সেই সিস্টেম আমরা এখানে দেখতে পাচ্ছি কমিটি তাদের মতামত দিয়েছে বলতেছে, তাই না? যেহেতু কমিটি তাদের মতামত দিয়েছে, এখানে কোনো বিভক্ত মতামতের কথা বলা নাই, তার মানে এটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে আমরা কি ইউজ করব? ইটস। আপনাদের অনেকে কোয়েশ্চেন থাকতে পারে হিজ কেন হবে না। কারণ হলো হিজ একজন ব্যক্তির ক্ষেত্রে আমি সিঙ্গুলার ফর্ম ইউজ করব। কমিটি মানে তো আসলে এটা একটা টোটাল একটা গ্রুপ। আর এই গ্রুপকে সাধারণত এই ধরনের আহ, মানে কালেক্টিভ নাউনের এই গ্রুপগুলোকে আমরা ইটস বা ইট দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, একজন ব্যক্তির বললে তখন আমরা হিজ, বা মেয়ে হলে হার বলতাম আর কি। নেক্সট ওয়ান হচ্ছে আনিতা অ্যান্ড রিনা হ্যাভ ফিনিশড হোমওয়ার্ক। আনিতা এবং রিনা তাদের হোমওয়ার্ক শেষ করেছে। যেহেতু এখানে পার্সন কয়জন? দুইজন, তাহলে আপনারা সবাই বুঝতে পারতেছেন এটা সঠিক উত্তর কি। এটাই হোক সবার জন্য একেবারে সহজ একটা অপশন। সো এটা তো সবাই পারবেন, এটা কি আর যাচাই করতে হবে? আপনারা বি দিয়েছেন উত্তর, রাইট, সেটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরেরটা একটু ইম্পর্টেন্ট, সেটা আপনারা একটু, এটা আমাকে বলতে হবে আপনাদের, এটা একটু চিন্তা ভাবনা করে এই উত্তরটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দেখি বলেন তো এটা কি হতে পারে। এই উত্তরটা একটু আপনারা কাইন্ডলি বলেন, এটা কি হতে পারে। প্রথমেই আমি সাইদুল্লাহর উত্তর দেখতে পাচ্ছি। আহ আপনি দিয়েছেন বি। সাজ্জাদ দিয়েছেন বি, সাইদুল্লাহ দিয়েছেন এ। তারপরে আচ্ছা, এবার এখানে একটা আপনাদের জন্য ছোট্ট একটা টুইস্ট আছে, দেখি আপনারা এটা কেউ ধরতে পারেন কিনা। সবাই এ এবং বি উত্তর দিচ্ছেন, কারো কোনো টুইস্ট চোখে পড়ছে কিনা আমি জানি না। ওয়ান শুড রেসপেক্ট প্যারেন্টস, এখানে সঠিক উত্তর কি হবে? আচ্ছা, আবার বলি আপনাদেরকে। সাইদুল্লাহ উত্তর দিয়েছেন বি। ওকে। সো এনিবডি এলস? ওকে। তার মানে আর কারো যেহেতু ভিন্নতা নেই, সো আমি ব্যাখ্যাটা একটু বলে দিই। টুইস্টটা হচ্ছে একটা রুল আপনারা খাতায় লিখে রাখেন। সাবজেক্ট যদি কখনো ওয়ান হয় সেন্টেন্সের, তার পসেসিভ, আপনার সবাইকে পসেসিভ বোঝেন? পসেসিভ মানে হলো আমার, তোমার, তার, তাদের, এই ধরনের শব্দগুলোকে ইংলিশে আমরা পসেসিভ বলি। যেমন ধরেন আমি আমার ব্যাগ হারিয়েছি, তাহলে আই লস্ট মাই ব্যাগ। তাহলে আই থেকে আমরা কি পেলাম? মাই। যদি বলি আমরা আমাদের ব্যাগ হারিয়েছি, তখন আমরা কি বলবো? উই লস্ট। তখন মাই ব্যাগ বলবো না, উই লস্ট কি বলবো? আওয়ার ব্যাগস।
আমি যদি বলি তুমি তোমার ব্যাগ হারিয়েছো, তাহলে সেখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তার পসেসিভ হচ্ছে ইয়োর, ইউ লস্ট ইয়োর ব্যাগ। আমি যদি বলি হি লস্ট, সে হারিয়েছে তার ব্যাগ, তাহলে হি লস্ট হিজ ব্যাগ, শি লস্ট হার ব্যাগ। তাহলে এভাবে সাবজেক্ট অনুযায়ী আমরা যে পসেসিভটা বসাই সেটা সব সময় আপনাকে মেনটেন করে যেতে হবে। সো ওয়ান শুড রেসপেক্ট। ওয়ান মানে কি, যখন সাবজেক্ট হিসেবে ওয়ান আসে, এর মানে হচ্ছে যে কারোরই, যে কোনো ব্যক্তিরই কি করতে হবে, শুড রেসপেক্ট। যে কোনো ব্যক্তিরই উচিত রেসপেক্ট করা, শ্রদ্ধা করা তার মা বাবাকে। সো এটা তার বললে তো আমরা নর্মালি হিজ অথবা হার ইউজ করি। So আপনাদের মনে হতে পারে এখানে হিজ হতে পারে, কারো মনে হতে পারে হয়তো দেয়ার হতে পারে, কিন্তু কখনো সাবজেক্ট যদি ওয়ান হয় তার পসেসিভ হিসেবে এটা ওয়ান্স লিখতে হবে। ওয়ান শব্দের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করবেন, যেটা আমি আপনাদেরকে মেসেজের মধ্যে লিখে দেখাচ্ছি। এই এটাই হচ্ছে আপনাদের জন্য সঠিক উত্তর, অর্থাৎ ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। আমার আনসারটা আপনারা যেটা আই হোপ দেখেছেন। সো এখানে ওয়ান্স না দিয়ে আমরা এখানে অপশন পাচ্ছি হিজ। এখন এটা সঠিক কিনা মনে রাখবেন, এক নাম্বারে সবচাইতে প্রেফারেবল এবং অ্যাকসেপ্টেবল আনসার হচ্ছে ওয়ান্স। ওয়ানের পরিবর্তে পজিটিভ হবে ওয়ান্স। তবে যদি পরীক্ষার অপশনে ওয়ান্স না থাকে, তখন আপনারা ওয়ানের পরিবর্তে হিজ ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে এখানে আপনাদের আনসার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যদি হিজ দেই এটা কি আসলে সঠিক কিনা। দেখেন, হিজটা কিন্তু বাংলাদেশের গ্রামাটিক্যাল যে ট্রেডিশনাল আনসার, সে অনুসারে এখানে অনেক জায়গায় আপনি পেলেও এটা কিন্তু যথাযথ সঠিক উত্তর না, যদি আপনি একেবারে ফুল ব্রিটিশ গ্রামার অ্যাপ্লাই করেন। ব্রিটিশ গ্রামার কিন্তু ওয়ানের পরিবর্তে সাধারণত ওয়ান্স অ্যাপ্লাই করা হয়, তবে আমেরিকান গ্রামারে হিজ ব্যবহার করা একটা প্রচলন আছে। তবে সবচেয়ে বেস্ট আনসার হলো ওয়ান্স, এটা মনে রাখবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ডিড। মানে টিচারও করেনি, স্টুডেন্টও করেনি, কি করেনি, ডিউটি প্রপারলি, মানে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই। কেমন? তো এখানে আমি সঠিক উত্তর কোনটা দিব, এটাও একটা টেকনিক্যাল পয়েন্ট। আপনি কি এখানে টিচারকে ফলো করবেন নাকি স্টুডেন্টসকে ফলো করবেন, কাকে ফলো করে আপনি প্রোনাউনটা আপনি অ্যাপ্লাই করবেন, এটা আসলে একটু জানা দরকার আপনাদের। সো দেখি আপনারা এটা একটু ট্রাই করেন। 13C, একজনে দিয়েছেন 14A, একজনে দিয়েছেন 14C। আচ্ছা, সঠিক উত্তর দেখেন, আপনাদের যারা সি দিয়েছেন অর্থাৎ দেয়ার দিয়েছেন তাদেরটা সঠিক। কেন সঠিক বলি, নাইদার এবং নর এই ওয়ার্ডগুলো যখন দেখবেন তখন আপনারা দুইটা সাবজেক্ট সংযুক্ত দেখবেন। নাইদারের পরে আছে দ্য টিচার, নরের পরে আছে দ্য স্টুডেন্টস। মানে টিচারও ডিউটি পালন করে নাই ঠিকভাবে, আর স্টুডেন্টরাও করেনি। সো সাবজেক্ট যখন এরকম দুইটা থাকে, আর এই দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয়, নাইদার নর আইদার অর, এই সমস্ত ওয়ার্ড গুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট সংযুক্ত থাকে, সেক্ষেত্রে আপনার সেকেন্ড যে সাবজেক্ট সেটা দিয়ে আপনারা পরবর্তী যে ভার্ব কিংবা প্রনাউন সেগুলো অ্যাপ্লাই করবেন। সো এখানে সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে কি বলেন তো দেখি, স্টুডেন্টস। তাহলে সেকেন্ড সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল এটা। যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাই তার পরিবর্তে প্রোনাউনটা প্লুরাল দেয়ার। ওকে, এবার আসেন, উইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে চারটার মধ্যে কোনটা কারেক্ট বলেন? আচ্ছা, কেউ কি উত্তর দিতে পারবেন এটা নাকি আমি বলে দিব? আচ্ছা, একজন উত্তর দিয়েছেন সাইদুল্লাহ এবং সাজ্জাদ, দুজনে আপনার ডি উত্তর দিয়েছেন। ফরহাতুল জিনান আপনি দিয়েছেন সি। ওকে, এবার আমি, আর কেউ যদি উত্তর না দেন আমি ব্যাখ্যাটা বলবো। সবার কি উত্তর দেওয়া শেষ কিনা? আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো আমি ব্যাখ্যা করার সময় এলিমিনেশন প্রসেস অ্যাপ্লাই করার চেষ্টা করি। ইট মিনস, এলিমিনেশন বলতে এখানে আসলে কোনটাতে কি ভুল আছে আমি সেটা আগে বলে দিই, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। ডি তে চলে যান, দ্য ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে সাবজেক্ট হচ্ছে ক্যাটল। ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু। ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে এস বাই এস যুক্ত নাই, কিন্তু সেগুলো প্লুরালে কাজ করে। এটা মনে রাখবেন সবাই। যেমন ধরেন পিপল, পিপল মানে কিন্তু একজন মানুষকে বোঝায় না, অনেক মানুষকে বোঝায়, বহু বচন। সো পিপল যেমন প্লুরাল, ক্যাটল যেমন প্লুরাল, এরকম ইংলিশে বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো প্লুরাল এবং সেগুলোর ভার্ব প্লুরাল হয়। সুতরাং দ্য ক্যাটল ইজ হয় না, দ্য ক্যাটল আর। ভার্ব প্লুরাল মানে বুঝছেন, যেমন অ্যামিজারের মধ্যে
আপনার আর হচ্ছে প্লুরাল ভার্ব, ইজ হচ্ছে সিঙ্গুলার। ওয়াজ এবং ওয়ার এর মধ্যে ওয়ার হচ্ছে প্লুরাল, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্টর কি, তাহলে এখানে এটা ভুল। নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ কাম, এটা সঠিক। এভরিওয়ান হ্যাভ, এভরিওয়ানের সাথে হ্যাজ হয় না। ইচ অফ দ্য গার্লস, আপনারা জানেন ইচ এর ভার্ব হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে দিছে হ্যাভ, হ্যাভ হবে না, এটা হবে হ্যাজ। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে সি, অর্থাৎ নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ কাম, এটাই হচ্ছে সঠিক উত্তর। সো এখন আমরা চলে আসছি ডিটারমিনার কাকে বলে, এই ডিটারমিনার আলোচনায়। এখন আপনাদের জন্য 1 মিনিট ছোট্ট একটা পজ থাকবে। 1 মিনিট পরে আমি ডিটারমিনারের আলোচনাটা স্টার্ট করব। এর মধ্যে আপনাদের আহ 1 মিনিট, 1 মিনিট না সরি 2 মিনিটের আমি ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। আমার রেকর্ডিংটা আমি একটু 2 মিনিটের জন্য পজ রাখতেছি। ওকে। ওকে, আই এম ব্যাক হিয়ার এগেইন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট আলোচনা আছে, তারপরে হলো প্রোনাউন। আচ্ছা, ডিটারমিনারের আগে আমার কাছে মনে হলো আপনাদের লাস্ট ক্লাসের যে প্রোনাউনটা বাকি ছিল ওইটা একটু কমপ্লিট করে নেওয়া দরকার। এখন আমরা একটু প্রোনাউনের আলোচনায় একটু ফিরে আসি। আমার আসলে মাইন্ডে ছিল না যে আপনাদের লেকচার 1-এর একটা পড়া মিসিং ছিল। এনিওয়ে, সো প্রোনাউনটা একটু আপনাদেরকে আগে ক্লিয়ার করি, তারপর আমি ডিটারমিনারের চ্যাপ্টারে যাচ্ছি। আপনারা সবাই জানেন প্রোনাউনের বেসিক ব্যবহার কি, সেটা হচ্ছে একটা নাউনের পরিবর্তে ব্যবহার করা। যেমন ধরেন বলা হলো ইলন মাস্ক, সে হচ্ছে একজন ধরেন ভালো মানুষ, কেমন? অথবা আমি বললাম ইলন মাস্ক সে হচ্ছে মন্দ লোক, কেমন? তো এখন আপনি এই শব্দটারে, যদি আপনি ইলন মাস্ক সম্পর্কে যদি আরো 10টা বাক্য বলেন, তাহলে আপনি নিশ্চয়ই সেখানে বারবার করে ইলন মাস্ক ইলন মাস্ক এটা আপনি বারবার ইউজ করবেন না। আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই সেখানে তার পরিবর্তে আপনি হি ব্যবহার করবেন। কিংবা আপনার ধরেন আপনাকে বলা হলো যে আপনি মাদার তেরেসা সম্পর্কে কিছু লিখেন, আপনি বললেন মাদার তেরেসা ওয়াজ এ হিউম্যানিটেরিয়ান লেডি, এরপরের বাক্যে প্রতিটা বাক্যে আপনি কি বলবেন? শি কেয়ার্ড ফর দ্য ডিস্ট্রেসড পিপল, শি ইউজ টু ট্রিট স্ট্রিট পিপল একটা ফ্রি কস্ট, এভাবে আপনি বারবার শি দিয়ে দিয়ে আপনি অনেক বাক্য বলবেন, তাই না? তো এখন প্রশ্ন হলো, ইংলিশে এরকম কয়টা প্রোনাউন আছে? বেসিকলি ইংলিশে আমরা যেগুলো কমনলি ব্যবহার করি সেগুলো হচ্ছে 10 থেকে জাস্ট 12-15টার মতো প্রোনাউন কমনলি আমরা আমাদের এভরিডে ইংলিশ চালানোর জন্য আমরা ব্যবহার করি। এটা আমাদের রাইটিং এ বলেন, মৌখিকভাবে বলার ক্ষেত্রে বলেন। সো এই 15টা প্রোনাউনের যে ব্যবহার, এটা যদি আপনি প্রপারলি জানেন তাহলে আপনার প্রোনাউনের কাজ শেষ। পরীক্ষার জন্য সেম, এটা আপনার স্পোকেন ইংলিশ বলেন বা পরীক্ষার জন্য বলেন, সব ক্ষেত্রে সেম এই জিনিসটা আপনার জাস্ট বেসিক প্রোনাউনের ব্যবহারটা জানাটা জরুরি। তো বেসিক প্রোনাউন নিয়ে আলোচনা করতে গেলে সেখানে কয়েকটা কথা আসে। এক, প্রোনাউন কত প্রকার এবং কি কি? তো মনে রাখবেন, প্রোনাউন কত প্রকার কি কি এই টাইপের প্রশ্নগুলো, এগুলা হয়তো আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে হয়তো আমরা নিজেরাই শিখতাম, এক সময় পড়তাম, বাট এগুলা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এগুলো অত বেশি জরুরি না। জাস্ট বোঝার জন্য আমি একটু বলে যাই। যেমন আই, ইউ, হি, শি, নর্মাল সকল প্রোনাউনকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। আর এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা চিনেন, জাস্ট এই 4টা ওয়ার্ডই হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি কি দেখতে পাচ্ছেন? আপনারা তো স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, দিস, দ্যাট, দিস অথবা দোজ। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো এগুলোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে যে প্রশ্নগুলা, মানে যে শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করলে উত্তর একটা নাউন পাবো। এখানে একটা কথা খুবই ইম্পর্ট্যান্ট, যদি আপনি উত্তরে যদি নাউন না পান তাহলে ওইটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন না। যেমন ধরেন আপনি যদি জিজ্ঞেস করেন হু কেম হিয়ার, এখানে কে এসেছিল, আপনি উত্তরে বললেন ফাহিম এসেছিল, কিংবা আপনি উত্তরে বললেন সামিউল এসেছিল, তাহলে এই যে শব্দটা এটা হচ্ছে একটা নাউন। তাহলে যে প্রশ্নবাচক শব্দের উত্তরে আপনি একটা নাউন পাচ্ছেন সেটাই হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট আপনাকে যদি জিজ্ঞেস করে ওয়াই ডিড ইউ কাম, কেন তুমি এসেছিলে, তো একজনে সেটা উত্তর দিল ফর সাম ওয়ার্ক, কিছু কাজের জন্য। এটা এখানে কিন্তু প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে এমন একটা ফ্রেজ যেটা প্রেপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে, সো এটা কিন্তু কি, এক কথা একটা নাউন দিয়ে আপনি উত্তর করতে পারেন না। তাহলে যে প্রশ্নবোধক শব্দের উত্তর একটা মাত্র নাউন বা প্রনাউন দিয়ে উত্তরটা করতে পারেন না, সেটা তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন না।
এই জন্য এখানে ওয়াই রাখা হয় নাই, এখানে রাখা হয়েছে হু, হুম, হুস। এগুলো প্রত্যেকটার উত্তরে আপনি একটা মাত্র শব্দ নাউন বা প্রনাউন দিয়ে উত্তরটা করতে পারেন। এই জন্য এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। তারপরে রিলেটিভ প্রনাউন কি? রিলেটিভ প্রনাউন হচ্ছে মূলত, সহজ কথায়, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ আছে, ধরেন দুইটা ক্লজ আছে, এই দুইটা অংশকে সংযুক্ত করার জন্য আমরা রিলেটিভ প্রনাউন ব্যবহার করি। যেমন ধরেন আমি বললাম আই স কামরুল, আমি কামরুলকে দেখলাম। এরপর অংশে আমি বললাম হু ওয়াজ গোয়িং টু অফিস, যে অফিসে যাচ্ছিল। তার মানে এখানে হু মানে কে, তার আগের শব্দ হচ্ছে কামরুল। তার মানে একটা জিনিস দেখেন, আই স কামরুল, আমি কামরুলকে দেখেছিলাম। হু ওয়াজ গোয়িং টু অফিস, যে অফিসে যাচ্ছিল, এখানে এই হু দিয়ে বোঝাচ্ছে কামরুলকে। এবং কামরুল এবং হু এই দুটো ওয়ার্ডই কিন্তু একই সেন্টেন্সের মধ্যে আছে। দ্যাট মিন্স একই সেন্টেন্সের ভিতরে এরকম কোন একটা নাউনকে উল্লেখ করার জন্য, রেফার করার জন্য, যদি আপনি নাউনের পর পর যদি এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলা ব্যবহার করেন, তখন আমরা এগুলোকে বলি রিলেটিভ প্রোনাউন। যেমন আপনি হুমও ব্যবহার করতে পারেন। আমি যদি বলি দিস ইজ দ্য ম্যান, এই হচ্ছে লোকটা। হুম, যাকে, হুম আই কল গুরু, যাকে আমি গুরু নামে ডাকি। হুল হুম আই লাইক ভেরি মাচ, যাকে আমি অনেক পছন্দ করি। কেমন তাহলে? এইভাবে সেন্টেন্সের ভিতরে থাকা কোন একটা নাউনকে উল্লেখ করার জন্য আপনি হু, হুম ব্যবহার করলেন। অনেক সময় বস্তুবাচক হলে আপনি হুইচ ব্যবহার করলেন বা দ্যাট ব্যবহার করলেন, তখন এই সমস্ত শব্দগুলোকে, হুম, হুইচ, দ্যাট, ওগুলাকে আমরা তখন রিলেটিভ প্রনাউন বলবো। তখন কিন্তু আমি ইন্টারোগেটিভ বলবো না। কেন? কারণ হু কেম হিয়ার, ক্যাপ এসেছে, এভাবে যখন প্রশ্ন করবেন তখনই মূলত সেটা ইন্টারোগেটিভ প্রনাউন। কিন্তু আপনি যখন বলবেন আই নো দ্য ম্যান, আমি এই লোকটাকে চিনি, হু কেম হিয়ার, যে এখানে এসেছে, ওখানে হুটা কিন্তু প্রশ্ন করার জন্য আসে নাই। এটা হচ্ছে ওই যে লোকটাকে চিনি বলতেছে, লোকটা ব্যাপারে বর্ণনা করার জন্য এসেছে। So, এক কথায় মনে রাখবেন, কোন একটা নাউনকে বর্ণনা করার জন্য যদি কোন একটা প্রনাউন চলে আসে, মানে ডব্লিউএইচ ওয়ার্ড যদি চলে আসে, ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আপনি বলবেন রিলেটিভ প্রনাউন। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা বোঝায় এবং সেটার উত্তরে যদি নাউন বা প্রনাউন পান, তবে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বলবেন ইন্টারোগেটিভ প্রনাউন। তাহলে এখন সবাই বলতে পারেন ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউনের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে, তাহলে কি বললাম পার্থক্যটা? যেই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে উত্তর একটা নাউন বা প্রনাউন পাবেন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। আর যে ডব্লিউএইচ ওয়ার্ড সেন্টেন্সের ভেতরে থাকা কোনো নাউনকে বা প্রনাউনকে বর্ণনা করে, সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। আই হোপ আপনাদের কাছে এটা ক্লিয়ার, তাই না? আপনারা কেউ যদি চান, চাইলে আনমিউট করে বলতে পারেন, যদি আপনারা বলতে চান আপনারা কি পারবেন কিনা, সবাইকেই পারবেন কিনা ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউনের পার্থক্য যদি জানেন বলতে পারেন। আদারওয়াইজ আমি পরেরটাতে চলে যাব, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে, সহজ কথা একদম, নিজেকে বোঝালে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। যেমন ধরেন করিম কাজটি করেছে কিভাবে, নিজে নিজে, তখন আমি বলবো করিম ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ। আর এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে এই রিফ্লেক্সিভটা মাঝে মাঝে আবার একটু জোর দিয়ে বোঝাই। যেমন ধরেন করিম হিমসেলফ ডিড দ্য ওয়ার্ক, করিম নিজেই কাজটি করেছে। এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা একটা কি করলাম, মানে জোর দিলাম। তো তখন আমি সাবজেক্টের পরেই এই শব্দগুলো নিয়ে আসতে পারি। যেমন আমি নিজে কাজটি করেছি, আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক। আর আমি যদি জোর না দেই তাহলে হবে আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ। আচ্ছা, এক কথাই মনে রাখবেন সেলফ যুক্ত এই শব্দগুলো সবগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এবার আসেন ইনডিফিনিট প্রনাউন, মানে হলো যেটা অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তুকে বোঝায়। এরকম অনেকগুলো প্রনাউন আপনারা দেখবেন, যেমন সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নান, নাথিং, এই সমস্ত প্রত্যেকটা শব্দই আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝাতে পারেন না। যেমন আমি যদি বলি যে কেউ এই কাজটা করতে পারে, এনিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক, তাহলে এই যে কেউ মানে এটা আসলে নির্দিষ্ট কেউ না। সামওয়ান এটা মানে যে কেউ, কিংবা এভরিওয়ান প্রত্যেকে, প্রত্যেক মানে কি, কোথাও যদি ধরেন 1,000 লোক থাকে, সেখানে এভরিওয়ান বলা মানে প্রত্যেক, ওখানে 1,000-এর মধ্যে যে কেউ হতে পারে, প্রত্যেকেই, প্রত্যেকে মিনস ওখানে একদম একজন একজন করে সবাই। তার মানে এটা নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে না। সো এই ধরনের শব্দগুলো হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। আর ডিস্ট্রিবিউটিভ, এটা মুখস্থ করে রাখতে পারেন, এই তিনটে শব্দ ডিস্ট্রিবিউটিভ। এখানে দুইটা জিনিস আমি আপনাদেরকে মার্কিং করে দিচ্ছি, দেখেন পরীক্ষায় এগুলো প্রশ্ন আসে, শুধু শব্দটা চিনতে পারলে আপনি উত্তর দিতে পারবেন। হ্যাঁ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, পরীক্ষা আসবে ইচ এটা কোন ধরনের প্রনাউন, বা আইদার বা নাইদার এটা কোন ধরনের প্রনাউন, তখন আপনি অপশনের মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন পাবেন, সেটা উত্তর দিবেন। আর 8 নাম্বারটাও সেম, ইচ আদার এবং ওয়ান আনাদার, এটা আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করার পরে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটা কোন ধরনের নাউন, প্রনাউন, তখন আপনি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন দিবেন, রেসিপ্রোকাল দিবেন নাকি অন্য কিছু। তো দেখবেন আপনি অপশনের মধ্যে রেসিপ্রোকাল পেয়ে যাবেন। সো ইচ আদার, ওয়ান আনাদার, শুধু এই দুইটা আইটেম মুখস্থ রাখেন। এই দুইটা আইটেম কোন প্রনাউন বললে রেসিপ্রোকাল, এটা একদম মুখস্থ করে ফেলবেন। আর ইচ আইদার নাইদার কোন ধরনের প্রনাউন, তখন আপনি উত্তর দিবেন ডিস্ট্রিবিউটিভ।
ঠিক আছে? কোন ধরনের প্রোনাউন বললে আরেকটা প্রশ্ন আসতে পারে উপরের, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এই 2 নাম্বারটা। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও এই দিস দ্যাট দিস দোজ এই ওয়ার্ডগুলো পরীক্ষা যদি আসে এটা কোন ধরনের ওয়ার্ড বা প্রোনাউন, তখন আপনি ডেমনস্ট্রেটিভ অপশনটা পেলে সেটাই আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? সো দ্যাটস অল, এই হচ্ছে প্রোনাউনের প্রকার। এখন আসেন কিছু রুলস আমরা এখানে সিলেক্ট করব। হ্যাঁ, যে রুলস গুলো আমাদের জানতে হবে, যেমন ধরেন নো আর্টিকেল বিফোর প্রোনাউন, এটা কি? তার মানে প্রোনাউনের পূর্বে সাধারণত আমরা দা ইউজ করি না, এ এন দা এগুলো ইউজ করি না। দাহি, দাসী, দা ইউ এরকম হয় না, এটা তো আপনারা জানেন নিশ্চয়ই। তারপরে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এটা তো বুঝেন। যেমন আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তারপরে হি, শি, এগুলো বা দে, এগুলো হলো থার্ড পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, তাই না? তো এখানে রুল রুল টুতে কারেক্ট অর্ডার বলতে কি বোঝাইছে? কারেক্ট অর্ডার মানে হচ্ছে আপনি যদি পরীক্ষা যদি কোনো সেন্টেন্সে ধরেন সাবজেক্ট আছে 3টা, তুমি, আমি এবং সে, আমরা বেড়াতে যাব, কেমন? তাহলে এখানে 3টে সাবজেক্ট, কোনটা আগে বসাবো? আগে কি আই ফার্স্ট পার্সন, তারপরে ইউ সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন হি, এভাবে বলবো আই ইউ অ্যান্ড হি? তো এখানে নিয়ম হলো সাধারণত 231, আপনারা মনে রাখবেন। আমি একটু লিখে দিচ্ছি। এখানে সাধারণ ফর্মুলা হচ্ছে 2 3 1, মানে টু মানে কি সেকেন্ড পার্সন, তারপরে থ্রি মানে থার্ড পার্সন, আর ওয়ান মানে হলো ফার্স্ট পার্সন। তার মানে আপনি যখন প্রনাউন ব্যবহার করবেন তখন সাধারণত এটা 231 বা 231 সিস্টেমে এটা ব্যবহার করা হবে। অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন ইউ, তারপরে হি, তারপরে আই, তাহলে ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার, এভাবে আপনি বলতে পারেন। আরেকটা ব্যবহার বলি এখানে। আর কিছু ক্ষেত্রে এটা আবার 1 2 3 আছে। সেটা কখন? সেটা আপনারা নোট নিতে পারেন। যদি সাধারণ ক্ষেত্রে হলে আমি বলেছি 2 3 1, যদি দোষ স্বীকার করা হয় যে তুমি, আমি এবং সে মিলে অপরাধটা করেছি, তখন এরকম যদি কোনো অপরাধ স্বীকার বা কোনো দোষ স্বীকার করা বা কোনো মানে আহ, অন্যায় কোনো কাজ করার কথা যদি বলা হয় বা স্বীকার করা হয়, সেক্ষেত্রে মনে রাখবেন বাইসিরিয়াল 1 2 3 হবে। অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। এই নোটটা আপনারা একটু রাখবেন। সাধারণ ক্ষেত্রে 2 31, আর যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে 1 2 3। ওকে? আচ্ছা, এরপরে যদি কেউ না বুঝেন আমার প্রশ্ন করবেন। তারপরে রুল নাম্বার 3, ইট ইজ আই এবং ইট ইজ মি, এক্ষেত্রে আমরা কোনটা প্রেফার করতে পারি? মনে রাখবেন ইট ইজ আই এবং ইট ইজ মি, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ইট ইজ আই। কেন? কারণ একটা নিয়ম আছে ইংলিশে, এটা হচ্ছে এই যে ইট ইজ, এখানে ইজটা একটা বিভার্ব না? তার মানে নিয়মটা হলো বিভার্বের পরে সাবজেক্ট প্রনাউন হয়। এখানে বিভার্ব হচ্ছে কি ইজ, তাহলে এরপরে আমরা আই, আই এটাকে আমরা কি সাবজেক্ট প্রনাউন হিসেবে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা এই সাবজেক্ট প্রনাউন আইটা আমরা ব্যবহার করব। অর্থাৎ এখানে আমি মি ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে রুলসটা কি? আপনারা সাবজেক্ট প্রনাউন তো সবাই চিনেন। যেমন আই এবং মি, এখানে সাবজেক্ট প্রনাউন হচ্ছে আই, আর মি হলো অবজেক্ট প্রনাউন। যেমন উই এর মধ্যে উই হলো সাবজেক্ট প্রনাউন, আবার উই থেকে আস যেটা পাই সেটা হলো কি অবজেক্ট প্রনাউন। এই সাবজেক্ট এবং অবজেক্ট প্রনাউন যারা আপনারা চিনেন না, আমি বলবো আপনারা কষ্ট করে এই ওয়ার্ড লিস্টটা একটু খেয়াল করবেন। যেমন ধরেন আই সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে কি মি। একইভাবে উই সাবজেক্ট, তারপরে আস হচ্ছে কি অবজেক্ট। হি সাবজেক্ট, তারপরে আচ্ছা আমি সেকেন্ড পার্সন দিয়ে যাই, ইউ সাবজেক্ট, আবার এটা অবজেক্ট হচ্ছে ইউ, ইউ ইউ, কেমন? তারপরে থার্ড পার্সন আসেন, সরি, তারপরে থার্ড পার্সন আসেন। থার্ড পার্সনের ক্ষেত্রে হি যদি সাবজেক্ট হয় তাহলে তার অবজেক্ট হচ্ছে হিম। আবার শি যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট হচ্ছে হার। আবার ইট যদি সাবজেক্ট হয় তাহলে ইটের অবজেক্ট বরাবর ইট। দে যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট হচ্ছে দেম। তাহলে এইভাবে আপনাদের এই ওয়ার্ডগুলো একটু চিনতে হবে, মানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা এটা আপনাদের একটু চিনতে হবে। ওকে? তো এখানে যদি কখনো এরকম বিভার্ব দেখেন, এই বিভার্বটা একটু দেখেন ভালো করে, এটা একটু মাথায় রাখবেন। যদি কখনো আপনারা যদি বিভার্ব দেখেন, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো পরে যদি কখনো এরকম প্রনাউন আসে, তবে সেই প্রনাউনটা আপনাদেরকে সাবজেক্ট ফর্মে রাখতে হবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। ওকে? আপনারা যারা রুলসটা জানেন না জেনে রাখবেন। বিভার্ব শুধু কি বিভার্বের পরে হয়? এরকম 3টা আমি আপনাদেরকে সেক্টর বলে দিচ্ছি। কি কি দেখেন, একটা হচ্ছে বিভার্ব, তারপরে আরেকটা হচ্ছে এ এস এস, তারপরে দেন, তারপরে দ্যাট, প্লাস এই আইটেমগুলোর পরে সাবজেক্ট প্রনাউন হয়। এই রুলটা আপনারা মনে রাখবেন। ওকে? আমি মার্ক করে দিচ্ছি, এটা আপনারা চাইলে রুলটা লিখে রাখতে পারেন।
বিভার, বিভার মানে কি বলছে, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে দেন দ্যাট, এই সমস্ত ওয়ার্ড গুলোর পরে সাবজেক্ট প্রনাউন বসাতে হবে। ওকে, তাহলে এই জন্য ইট ইজ আই হবে। কেউ যদি আপনাদেরকে বলে হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ, হ্যাঁ, হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ, আই হবে না মি হবে, সেখানে আপনি আই দিবেন, কারণ অ্যাজ এর পরে কি হয়, সাবজেক্ট প্রনাউন। যদি বলে হি ইজ ওল্ডার দেন, তাহলে এখানে দেন আছে, সুতরাং এখানে সাবজেক্ট প্রনাউন, তাহলে হি ইজ ওল্ডার দেন মি বলবেন না, বলবেন হি ইজ ওল্ডার দেন আই। তার মানে বি ভার্ব, অ্যাজ, দেন, দ্যাট এগুলোর পরে কি দিবেন, সাবজেক্ট প্রনাউন ব্যবহার করবেন। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিসে ফিরে যাই, তারপরে আমরা পরের সেকশনে যাব। দিস ইজ মাই বুক, তাহলে একটু আগে বলেছিলাম দিস কোন ধরনের প্রোনাউন, এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। সবাই আবার দ্রুত ঝটপট উত্তর দিবেন, আপনাদের চ্যাটে সবাই একটু ফিরে আসেন। এক নম্বরের উত্তর কি হবে, দ্রুত আপনারা যারা 2 নম্বর উত্তর পাবেন তারা 2 নম্বর সহ দিয়ে দিবেন। হ্যাঁ, সবাই একটু জাস্ট 1 মিনিটেই এই 4-5টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যত টাইম সেভ করতে পারবেন ততই আমরা সামনের দিকে দ্রুত মুভ করতে পারবো। তাহলে 5টা প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা একটা করে সবার উত্তরগুলো একটু পড়ে নেই। আহ প্রথমেই হচ্ছে উত্তর যারা দিয়েছেন, আচ্ছা, সাজ্জাদ হোসেন উত্তর দিয়েছেন 3C, ইসরাত উত্তর দিয়েছেন 2B, সাইদুল্লাহ উত্তর দিয়েছেন 2B, সাজ্জাদ হোসেনও সেম উত্তর দেখি, সাইদুল্লাহ দিয়েছেন 1B, ইসরাত 1 নম্বরে উত্তর দিয়েছেন বি। তারপরে সর্বশেষ সাইদুল্লাহ উত্তর দিয়েছেন 3B। আচ্ছা, আপনারা 5 পর্যন্ত যান না এখনো, দেখি 5 পর্যন্ত আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করেন। এই 5টা উত্তর আমি একসাথে দিয়ে দিচ্ছি। আচ্ছা, 4 পর্যন্ত গিয়েছেন, এবার 5 পর্যন্ত একটু দেন। হ্যালো ফেসাল, আমি তো ক্লাস করাচ্ছি, ক্লাস শেষে অনলাইন ক্লাস আছে তো, ক্লাস শেষে কথা বলি, হ্যাঁ। এই তো, সেটা। ওকে, সো আই হোপ আপনাদের উত্তর দেওয়া শেষ, এখন আপনাদের উত্তরগুলো একটু বলে নেই। এই অল্প সময় যারা উত্তর দিয়েছেন আপনাদেরকে ডেফিনেটলি কংগ্রেচুলেশনস, অনেকে ভালো ভালো উত্তর দিয়েছেন। দিস ইজ মাই বুক, এখানে দিসটা হচ্ছে ডেফিনেটলি প্রনাউন, কোন ধরনের, সেটা উত্তর হচ্ছে আমি আপনাদের বলেছিলাম দিস দ্যাট এবং দিস দোজ, এই 4টা ওয়ার্ড আমি আলাদা করে বলেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো যারা একের বি উত্তর দিয়েছেন তাদের উত্তরটা সঠিক। 2 নম্বরে দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, এখানে হু, আমি বলেছিলাম সেন্টেন্সের ভেতরে থাকা কোনো নাউনকে উল্লেখ করার জন্য যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা ইন্টারোগেটিভ বলবো না, সেটাকে আমরা বলবো রিলেটিভ। সেই কারণে 2 নম্বর যারা বি উত্তর দিয়েছেন তারা অবশ্যই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আপনারা নিজেরা মিলিয়ে নেন প্রত্যেকের উত্তর। সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর, কেউ একজন দরজায় কড়া নাড়ছে। এখানে সামওয়ান এটা তো অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, ফলে এখানে সঠিক উত্তর হচ্ছে সি, ইনডিফিনিট। তারপরে হচ্ছে 4, দে লাভ ইচ আদার, ইচ আদার এবং ওয়ান আনাদার, এই দুইটা আইটেম আমি বলেছিলাম রেসিপ্রোকাল, সো এটা রেসিপ্রোকাল হচ্ছে 4-এর বি। আর 5 নম্বর উইচ ইজ ইয়োর্স, এখানে কোনটা কোনটা তোমার, সো এই জায়গাতে আমরা সঠিক উত্তর হচ্ছে আমরা উইচটা আমরা কি বলবো, যেহেতু প্রশ্ন করা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, সো এটা অবশ্যই ইন্টারোগেটিভ হবে, এটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু যদি আপনাদেরকে শুধু যদি বলে প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি কনজাংশন, তখন আপনারা অবশ্যই প্রনাউন বলবেন। আর যদি বলে কোন ধরনের প্রনাউন, তাহলে তখন আমরা এটা বলবো ইন্টারোগেটিভ প্রনাউন। সো দ্যাটস অল এই প্রনাউনের উত্তরগুলো। আবার নিবন্ধন স্পেশাল, এই নিবন্ধন স্পেশাল গুলা এগুলো আবার আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আপনারা সম্ভবত গতকালকে আপনাদের পান নাই, আপনাদের স্ক্রিপ্টটা পান নাই, যেহেতু ক্লাস পুরোটা করা হয়নি, আজকে যেহেতু এটা শেষ, তো এটা পুরো স্ক্রিপ্টটা আর বাকি আইটেম গ্রামাটিক্যাল আলোচনা নেই, সেইগুলো আপনারা এই স্ক্রিপ্টটা আপনারা আজকে পিডিএফ আকারে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের ডিটারমিনের যে আলোচনা, আলটিমেটলি আমাদের ডিটারমিনারের আলোচনার আসলে টাইমিংটা আমাদের খুব লিমিটেড হয়ে গেছে, যেহেতু আমাদের একটা টেস্টও ছিল। সো আমি একটু সংক্ষেপে ডিটারমিনের আলোচনাটা একটু সামারাইজ করব। আহ, আপনারা স্ক্রিনে কি ডিটারমিনারের আইটেমটা কি দেখতে পাচ্ছেন আসলে?
আপনারা আপনারা স্ক্রিনে ঠিক যেটা দেখতে পাচ্ছেন কাইন্ডলি আমাকে একটু জানান। মানে আপনারা কি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ডিটারমিনার্সে আগে আপনাদেরকে বলে নিচ্ছিলাম মনে হয় গত ক্লাসে যে ওয়ার্ডগুলা কোন একটা নাউনের আগে আসে এবং ওই নাউনের সংখ্যা পরিমাণ পরিমাপ বোঝায়, সেগুলোই হচ্ছে ডিটারমিনার। তো ভেবেছিলাম যে আপনাদেরকে শর্টকাট আলোচনা করব, কিন্তু আসলে আমি যে তথ্যগুলো আপনাদের জন্য সাজিয়েছি এগুলো আসলে একটা লম্বা সময় দরকার। আমার মনে হয় আজকে আপনাদের যে আমি প্রোনাউনের স্ক্রিপ্টটা দেই এটা আপনারা একটু স্টাডি করেন। ডিটারমিনারের আপনাদের একটা লম্বা আলোচনা আছে, এটা এক্সট্রা ক্লাস হিসেবে আপনারা যদি চান আগামী সপ্তাহে আমি একটা এক্সট্রা ক্লাস আপনাদেরকে নিতে পারি। 14টা আমাদের শিডিউল ক্লাসের বাইরে এক্সট্রা ক্লাসটা আপনাদের জন্য খুব বেশি আমার মনে হয় বেসিক ডেভেলপ করার ক্ষেত্রে কাজে আসবে। সো আপনারা কি এক্সট্রা ক্লাসটা নিতে চান? এখানে সবচেয়ে বড় মিসিং পয়েন্ট হচ্ছে ডিটারমিনারের যে স্পেশাল কয়েকটা লিস্ট আপ আলোচনা আছে সেটা এখানে আসে নাই। যদি এটা আসলে নিবন্ধন পরীক্ষায় সাধারণত এটা অনেক সময় একটু সংক্ষেপে পড়ানো হয়, কিন্তু আমি আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে আপনাদের অনেকে অন্য আরো অনেক চাকরির পরীক্ষা দেন, সো যদি আপনারা আমাকে অ্যালাউ করেন তাহলে আমি একটা এক্সট্রা ক্লাস দিতে পারি। সেই ক্ষেত্রে সেটা পসিবল হলে আমি এই সপ্তাহতেও নিতে পারি, অর্থাৎ আগামী পরশু দিন আমার একটা শিডিউল স্লট খালি আছে। আপনারা যদি ওই স্পেশাল ক্লাসটা করতে পারেন একদম টোটাল ডিটারমিনের পুরো বেসিকটা আলোচনা করা যাবে, কিন্তু আমাদের শিডিউল ক্লাস অনুযায়ী আগালে আমাদের এটা একটু সংক্ষেপ হয়ে যায়। তো আসলে কেন জানি খুব সংক্ষেপে আলোচনা করতে আমার নিজেরও ভালো লাগে না, আমি চাই একটু ডিটেলস জানেন আপনারা। সেক্ষেত্রে আপনারা যদি সবাই ফ্রি থাকেন আগামী বৃহস্পতিবার বা শুক্রবার রাতের বেলার এই স্লটটা আমি ফ্রি থাকবো। আপনারা যদি চান ইনশাল্লাহ আমি গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিয়ে ওই দিন একটা এক্সট্রা ক্লাস আমরা করে নিতে পারি। তাহলে আমাদের ডিটারমিনারটা একটা টোটাল একটা ক্লাস আপনারা পেয়ে যাবেন। এবং এটা আসলে ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ ডিটারমিনারের উপর পরীক্ষার প্রশ্ন আসবে এটা 100% নিশ্চিত। তো আমি চাই জিনিসটা আপনারা একটু ডিটেল জানেন আর কি। সো যাই হোক, আপনারা কমেন্টে অনেকে মনে হয় জানিয়েছেন আপনারা এগ্রি করেন, সো থ্যাংক ইউ। আমি আজকে তাহলে এখানে স্টপ করে নিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে এই ডিটারমিনের যে ছোট্ট আলোচনা এখানে আপনারা পাচ্ছেন এইটা এইটা আমি একেবারে ডিটেল আলোচনায় যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আপনারা এর আগে যেটা করবেন আমি ছোট একটা কাজ দিচ্ছি, সেটা হলো আপনারা অ্যাডজেক্টিভের চ্যাপ্টারটা একটু পড়বেন। এক নাম্বার টুতে নাউন প্রোনাউনের যে আলোচনাটা আপনি শুনেছেন সেটার উপর আপনারা কিছু প্র্যাকটিস দিতে পারেন। আর আমি এখন আপনাদেরকে লেকচার শিটটা শেয়ার করে দিচ্ছি, লেকচার 1 2। সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে রাখবেন, তাহলে আমরা ডিটারমিনারের আলোচনার সময় আমি ছোট একটা আপনাদেরকে টেস্ট দিব। টোটাল আপনাদের তাহলে নাউন প্রনাউন এবং ডিটারমিনার আলোচনাটা মোটামুটি ওখানে শেষ করা যাবে। সো দ্যাটস অল। আমি তাহলে এই সপ্তাহের আপনাদের শিডিউলটা
আমার ক্লাস তো আপনারা পাবেনই ইনশাল্লাহ। বৃহস্পতিবার আপনারা আপাতত ধরে রাখেন, এটা বৃহস্পতিবার রাত 9:30 এই টাইমিংটা। আর এর বাইরে আরেকটা যেটা বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, ওইটা আমি স্যার থেকে শিডিউল জেনে ওইটা সব আপনাদেরকে জানিয়ে দিব গ্রুপে। ওকে, ভালো থাকবেন তাহলে সবাই। কারো কোনো কোয়েশ্চেন কি আছে, গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আজকের আজকের টপিক থেকে? যদি কারো কোনো কিছু না বোঝার থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। যদি না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি। ওকে, কারো রেসপন্স মেবি নেই। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকুন। ওকে, হ্যাঁ, কারো বোধহয় রেসপন্স নেই। হ্যাঁ, পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি। যে পিডিএফ এর কথা বলেছিলাম, লেকচার শিটের পিডিএফ, ওটা আমি এখনই দিয়ে দিচ্ছি। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে কারো?